রাত 10:35। মাথাটা উপরের দিকে করে বসে আছেন আফজাল হোসেন। কিছুক্ষণ পর 3জন ছেলেকে নিয়ে আফজাল হোসেনের সামনে আসে কনস্টেবল লতিফ মিয়া। লতিফ মিয়া, ওরা কি করেছে? স্যার, ওরা সাব্বিরের লোক। লতিফ, সবকটাকে লকআপে ঢুকাও। জি স্যার। আফজাল ভাবতে থাকে, এদের থেকে জানতে হবে সাব্বির কোথায়। স্যার, আমরা জানি না সাব্বির ভাই কোথায় আছে এখন। লতিফ, গরম পানি আনো। লতিফ মিয়া চলে যায় গরম পানি আনতে। স্যার, আমরা সত্যিই জানি না সাব্বির ভাই কোথায় আছেন। দয়া করে আর গরম পানি ঢালবেন না। স্যার, কালকে রাতে এই জায়গায় সাব্বির ভাই রাহাত ভাইয়ের সাথে একটা ডিল করবে। স্যার, এটা ছাড়া আমরা আর কিছু জানি না। স্যার, আমাদের এইবার ছেড়ে দেন। লতিফ, তোমার কাজ শেষ করো। এটা বলে আফজাল সেখান থেকে চলে যায়। ব্রেকিং নিউজ, গতকাল রাতে বাংলাদেশ ব্যাংক থেকে 150 কোটি টাকা চুরি হয়ে গেছে। পুলিশ ধারণা করেছে এটা কোনো ডাকাতি না, কেউ ব্যাংকের কিছু বড় বড় অ্যাকাউন্ট হ্যাক করেছে। পুলিশ কমিশনার মেহরাব খান থানায় মাথাটা উপর দিকে করে চিন্তা করছেন কে করতে পারে কাজটা। মেহরাব সময় নষ্ট না করে ফোন দিলেন ইকবালকে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। কি মনে করে আমাকে ফোন? ইকবাল, তোমাকে 12টার আগে থানায় দেখতে চাই। আর তোমার? মেহরাবকে বলতে না দিয়ে, স্যার সবকিছু নিয়ে আসবো? ইকবাল একজন প্রফেশনাল পর্যায়ের হ্যাকার। ইকবাল থানায় এসে মেহরাবের কাছে চলে যায়। সরি স্যার, এটা আমি মনে হয় না করতে পারব। ইকবালের কথা শুনে মেহরাব অবাক হয়ে প্রশ্ন করে, কেন? স্যার, এই হ্যাক যে করেছে সে আমার থেকে বড় ধরনের হ্যাকার। তখনই মেহরাবের কাছে ফোন আসে। জি স্যার, আমার কোনো সমস্যা নেই। স্যার, কে ফোন করেছিল? সিএম ফরহাদ স্যার। ও। 7:46। মেহরাব জানালা দিয়ে ব্যস্ত শহরটা দেখতেছেন আর ভাবতেছেন রাজকে কেন সিএম এই শহরে আনতেছেন। বর্ষার পরেই শরতের আগমন ঘটে, বর্ষার কালো মেঘের অবসান ঘটে। আজ হালকা বৃষ্টি হচ্ছে। ব্যস্ত শহরটা বৃষ্টির কারণে থেমে নাই। সকাল 9:30। মেহরাবের দোতলা বাড়িটার সামনে একটি কালো গাড়ি এসে থামে। গাড়ির শব্দ শুনে মেহরাব, রিমি ও মেঘা গেটের সামনে এসে দাঁড়ায়। গাড়ি থেকে একজন সুদর্শন যুবক বেরিয়ে আসে। পরনে তার সাদা কোটের ভিতরে কালো শার্ট, সাদা প্যান্ট আর কালো জুতা। আগন্তুকটি লাগেজটা নিয়ে সবার সামনে এসে মেহরাবকে সালাম দেয়। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। আসতে কোনো সমস্যা হয়নি তো? না, কোনো সমস্যা হয়নি স্যার। চলো পরিচয় করিয়ে দিই। এই হলো আমার মেয়ে রিমি, আর এটা তার বান্ধবী মেঘা। রিমি, এ হলো রাজ, অ্যাসিস্ট্যান্ট পুলিশ কমিশনার। হ্যালো গার্লস। রিমি, রাজকে তার রুমটা দেখিয়ে দে। আচ্ছা বাবা। এই যে মিস্টার, আসেন। রাজ রিমি আর মেঘার পিছনে যাচ্ছে। রিমি বিরক্তকরভাবে রাজকে বলল, এই যে এটা আপনার রুম। রাজ ফ্রেশ হয়ে ব্যালকনিতে চলে আসে আর দেখতে থাকে ব্যস্ত শহরটাকে এবং ভাবতে থাকে। বাবা আপনাকে নিচে যেতে বলেছে। হঠাৎ কারোর গলার আওয়াজ শুনে রাজ পিছন ফিরে তাকায়, দেখে রিমি উক্ত কথাটা বলল। রাজ নিচে এসে দেখে যে মেহরাব কিছু কাগজপত্র সামনে রেখে বসে আছে। স্যার, আমাকে কি ডাকছিলেন? ও রাজ, এসো বসো এখানে, বলে রাজকে একটা ছবি বের করে তার হাতে দেয়। কার ছবি এগুলো স্যার? রাফিন ও রাফসান। অভিশপ্ত দুনিয়ায় রাফিয়ানেরা দুই ভাই। আজ পর্যন্ত কেউ তাদের দেখে নাই, এমনকি তার কোনো লোকেরাও তাকে দেখে নাই। আমি 5 বছর ধরে তাদের পিছনে পড়ে আছি। তাদের সম্পর্কে আমার কিছু অজানা নয়। যেমন? রাফিন ও রাফসানের কিছু লোক আমি ধরতে সক্ষম হয়েছি। তারপর? কিন্তু ওদের একটাই কথা, তারা কখনো রাফিন ও রাফসানকে দেখে নাই। যখন তাদের সাথে দেখা করত তখন মুখে মাস্ক পরা থাকত আর সবসময় তাদের সাথে মোবাইলে ফোন দিয়ে যোগাযোগ করত। রাফিন বা রাফসানের নাম্বারটা ট্র্যাকিং করলেই তো ওদের লোকেশনটা জানা যেত। করেছি, কাজ হয়নি। ও। ব্যাংক থেকে টাকা চুরির বিষয়টি আমাকে অনেক ভাবাচ্ছে। কেমন ভাবনা স্যার?
ব্যাংকে অনেক কঠিন সিকিউরিটি ব্যবস্থা ছিল, তাহলে যে হ্যাকটা করেছে সে কোনো সাধারণ হ্যাকার না। স্যার, আপনার কি মনে হয় কে করতে পারে কাজটা? আমি কিছু কিছু আর্টিকেল থেকে পেয়েছি যে রাফিন ও রাফসান যে শহরে আসে, প্রথমে তারা শহরের কোনো ব্যাংক থেকে বড় অ্যামাউন্ট চুরি করে। স্যার, এখন কি আমরা রাফিন ও রাফসানকে হ্যাকার ভাববো? ভাবা যাক। আর তোমাকে ফাহাদ স্যার এই কেসের জন্য পাঠিয়েছেন। এ কথা শুনে রাজ একটু মুচকি হাসে। স্যার বলল তুমি নাকি আসামিদের সাথে মাইন্ড গেম খেলতে ভালোবাসো। স্যার, আমি আসামিদের আমার স্টাইলে ধরিও না, মারিও না, তাদের স্টাইলে তাদের সাথে মাইন্ড গেম খেলি। বলে রাজ রহস্যময় একটা হাসি দেয়। সেই হাসিতে লুকিয়ে আছে অনেক রহস্য। গুটি গুটি পায়ে চারিদিকে চোখ বোলাতে বোলাতে একজন ছেলে ঢাকা ভার্সিটির ক্যাম্পাসে প্রবেশ করলো। অনেকেই ছেলেটাকে দেখে অবাক চোখে তাকিয়ে রইল। তাকাবে নাই কেন? তার পরনে ছিল ঢিলাঢালা পুরনো একটা শার্ট, কালো প্যান্ট, মাথার চুলগুলো বড় বড়, চোখে মোটা ফ্রেমের চশমা। ছেলেটি সবকিছু দেখে মাথা নিচু করে একটা মুচকি হাসি দেয়। যখন সামনে এক পা বাড়াবে তখনই ছেলেটার ডান পা কিছু একটার সাথে লেগে ধপ করে পড়ে যাচ্ছে। এমন সময় কেউ তার হাত ধরে টেনে দাঁড় করায়। ছেলেটি মোটা ফ্রেমে চশমাটি ঠিক করে সামনে তাকিয়ে দেখে একদল ছেলে বেশ উচ্চস্বরে হাসছে। ছেলেটি আবারও চোখে চশমাটি ঠিক করে নেয়। সে চুপচাপ হেঁটে সামনে এগোতে যাবে, তখনই ছেলেগুলোর নেতা সজীব নামের ছেলেটি তার হাত ধরে টেনে নেয়। কিরে, তোর নাম কি? রাফি। আয়ান, একটা সিগারেট জ্বালিয়ে দে তো। আয়ান নামে ছেলেটি সিগারেট জ্বালিয়ে সজীবের কাছে দেয়। সজীব জোরপূর্বকভাবে রাফির মুখের সামনে ধরে বলতে লাগলো, এই খা খা বলছি সিগারেটটা। শেষ করতে না পারলে আজ তোকে এমন অবস্থা করব তুই ভাবতেও পারবি না। রাফি বিনয় এবং নম্র গলায় বলতে থাকে, ভাই আমি জীবনে ওইসব খাইনি, আমি খেতে পারবো না ভাই। রাফির কথা শুনে সবগুলো ছেলে হো হো করে হাসতে লাগলো। ছেলেগুলোর মধ্যে থেকে শ্রবণ নামের ছেলেটি রাফির মুখে সিগারেট চেপে ধরে বলল, তুই খাবি না আজ? তোর 14 গোষ্ঠী খাবে আজ। টান সিগারেট টান। রাফির ঠোঁট সিগারেটের আগুন লেগে কিছুটা পুড়ে যায়। রাফি কান্না করতে করতে বলে, ভাই এটা আমার দ্বারা সম্ভব না, আমাকে ছেড়ে দেন। ওই যে মেয়েটা আসছে ওর সামনে যাবি, ওর ওড়না জোরে টান দিবি, যা এখন। ভাই পারবো না আমি। কথাটা বলতে দেরি হলে কিন্তু সজীব রাফির গালে চর বসাতে দেরি হলো না। রাফির চোখ লাল হয়ে আসছে। সে কিছু বলতে যেও বলতে পারল না। আজ প্রথম জার্গিংয়ে পড়েছে রাফি। রাফির কাঁধে আয়ান হাত রেখে বলল, এটাকে কি করব ভাই? এক কাজ কর, ওর গায়ের জামা খুলে নে। আরে না না, বেচারা তাহলে ন্যাংটা হয়ে ঘুরে বেড়াবে। ভাই ওকে, মেয়েদের সব মডার্ন ড্রেস নাইট পার্টিতে পরে, অর্ধেক খোলা অর্ধেক ঢাকা, এই ধরনের ড্রেস পরিয়ে দেই, কেমন অবস্থা হবে? তোরা পারিসও বটে, যা ড্রেস আনা লাগবে না, অন্য কি নিয়ে আয়। কি আনবো ভাই, গোবর নাকি? আর ওই শামিম দাঁড়া। জি ভাই। আসার সময় মোবিলও আনিস। ঠিক আছে ভাই। হা হা হা। রাফি খুব বাজেভাবে জার্গিংয়ে ফেসে গেছে, কিন্তু ওর কিছু করার নেই। রাফি কেবল শামীমের চলে যাওয়ার দিকে তাকিয়ে রইল। রাফি এইভাবে কাঁদতে কাঁদতে সজীবকে বলে, আমাকে মাফ করে দেন ভাইয়া, আমি তো শুধু পড়াশোনা করার জন্য এই শহরে এই ক্যাম্পাসে এসেছি। আমি আপনার কিছু করিনি ভাইয়া, আমাকে ছেড়ে দেন ভাইয়া। কাল আমার ক্লাস পরীক্ষা, আমাকে পড়তে হবে। আমি আপনার ছোট ভাইয়ের মতন। রাফির কথা শুনে সবাই হো হো করে হাসতে থাকে। ক্যাম্পাস থেকে টেনে রাফিকে পিছনের দিকে নিয়ে আসে। অনেকেই তাদের পিছনে আসতে থাকে। কেউ রাফিকে বাঁচাতে আসে না, কারণ সজীবকে সবাই ভালো করেই চেনে। সজীব ঢাকার প্রভাবশালী মেয়র শহীদ হোসেনের ছেলে। সেই সাথে সজীবের চাচা এই ভার্সিটির চেয়ারম্যান। সজীব 3য় বর্ষের ছাত্র হয়েও ছোট বড় সবাইকে প্রতিদিন জার্ক করে, তাই সবাই তাকে ভয় পায়। কোনো দিন কেউ কিছু বলতে পারে না। রাফি এমনভাবে জার্গে ফেসে যাবে ভাবতেও পারেনি। কিছুক্ষণ পর শামীম আসে। অনেক স্টুডেন্ট
মজা নিতে দেখতে আসে। কিরে শামিম, এত দেরি হলো কেন আনতে? ভাই সাথে করে 5টা ডিমও নিয়ে আসছি। খেলা শুরু করেন ভাইয়া, এত দেরি কেন? ওদের কথা শুনে রাফির বুকের ভিতর ধুকপুক ধুকপুক করছে, গলা শুকিয়ে কাঠ হয়ে আসছে, লজ্জায় মরে যেতে ইচ্ছে হচ্ছে। শ্রবণ, শামীম, আয়ান রাফির শরীর থেকে শার্টটা খুলে ফেলল, কিন্তু অনেকেই রাফির বডির দিকে লক্ষ্য করে। দপদপে ফর্সা বুকে, আবার জিম করা বডি। রাফি মাথাটা নিচু করে রেখেছে। তামিম আর হৃদয় রাফির গায়ের মধ্যে পোড়া মোবিল ঢেলে দেয়। রাফির শরীর কালো রঙে ছেয়ে গেছে। সোহাগ রাফির মাথায় ডিমগুলো ভেঙে দেয়। সজীব উঠে এসে রাফির বুকের মধ্যে লাথি মারে। রাফি ছিটকে পড়ে যায়, আর সবাই উচ্চস্বরে হাসতে থাকে। রাফি লজ্জায় সেখান থেকে দৌড়ে চলে আসে। অনেকেই দেখছে রাফিকে। রাফি সেদিকে তাকিয়ে আবার মাথা নিচু করে দৌড়ে গেট দিয়ে বের হতে যাবে, এমন সময় কারোর সাথে ধাক্কা খেয়ে রাফি নিচে পড়ে যায়। মোবিলের কারণে রাফি কিছুই দেখতে পাচ্ছে না। খানিকটা মোবিল মুছে সামনে তাকিয়ে দেখে একটা মেয়ে রাগী চোখে তার দিকে তাকিয়ে আছে। রাফি কিছু বলবে তার আগেই মেয়েটা রাফির গালে কষে একটা চড় মারে আর বলতে থাকে, বেয়াদব ছেলে, ডাস্টবিন থেকে উঠে এসেছিস শালা মা। রাফি সেখান থেকে মাথা নিচু করে দৌড়ে চলে আসে। রাস্তায় অনেকেই রাফিকে এমন অবস্থায় দেখে হাসতে থাকে। রাফি বাসায় এসে নিজেকে শান্ত করতে পারছে না। শান্ত ছেলেটা অশান্ত হয়ে পড়ছে। কোনো এক অশান্ত শহরের শান্ত ছেলে রাফি। আজ তার কাছে সবকিছু অনুভূতিহীন মনে হচ্ছে। রাফি আয়নায় নিজেকে দেখে, নিজেই নিজেকে চিনতে পারছে না। তবে সে শান্ত হয়ে নিজেকে আরেকবার আয়নায় দেখে রহস্যময় মুচকি হাসি হাসছে। ব্রেকিং নিউজ, বিশিষ্ট ব্যবসায়ী নিজামুদ্দিন হাওলাদারকে গতকাল রাতে কে বা কারা যেন মারাত্মকভাবে খুন করেছে। নিউজটা দেখে মেহেরাব বসা থেকে উঠে দাঁড়ায়, মোবাইলটা বের করে থানায় ফোন করে। বেরিয়ে পড়ে মেহেরাব। এদিকে রাত সকালবেলায় ঘুম থেকে উঠে নিচে নেমে দেখে কেউ নেই। তাই সে মেহেরাবের রুমের সামনে যেয়ে নক করে, কিন্তু ভিতর থেকে কোনো সাড়া শব্দ পায় না। চিন্তিত হয়ে সে মেহেরাবকে ফোন লাগায়। দুবার রিং হওয়ার পর ধরে। হ্যালো স্যার, কোথায় আপনি? রাজ, তুমি রেডি হয়ে থানায় চলে আসো। কিন্তু স্যার, আমার তো কালকে জয়েন হবার কথা ছিল। আজই চলে আসো, আমি সব কিছুর ব্যবস্থা করছি। গুরুত্বপূর্ণ একটা কেস চলে এসেছে, তাড়াতাড়ি এসো। ওকে স্যার। রাজ রেডি হয়ে মেহেরাবের বাসায় গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে, কিন্তু মাঝপথে যে দেখতে পায় 3টা ছেলে একটা মেয়েকে জোর করে গলি দিকে নিয়ে যাচ্ছে। রাজ গাড়ি থেকে নেমে সেখানে যায় এবং বলতে থাকে, ভাই, আপনারা মেয়েটাকে কোথায় নিয়ে যাচ্ছেন? প্রতি উত্তরে লোকগুলো রাজকে দেখে বলতে থাকে, দেখ, পুলিশ চলে এসেছে। এটা বলে হা হা করে হাসতে থাকে। শুন অফিসার, আমরা সাব্বির ভাইয়ের লোক, আমরা যা ইচ্ছে তাই করবো। তুই চলে যা, বেশি ঝামেলা করলে খারাপ হবে না কিন্তু। রাজ নিজের রাগটা কন্ট্রোল করে আবারও বলে, কি কারণে তোরা মেয়েটাকে নিয়ে যাচ্ছিস? তাদের মধ্যে থেকে একজন বলল, এই মেয়েকে আমি প্রপোজ করছিলাম বলে সে আমাকে সবার সামনে চড় মেরেছে, তাই আজকে আমরা ওকে রেপ করব, আমরা প্রতিশোধ নিব। দেখ ভাই, আমি ঝামেলা করতে চাই না, তাই ঝামেলা করার আগেই মেয়েটাকে ছেড়ে দে বলছি। লোকগুলোর মধ্যে থেকে একজন এসে রাজের কলার ধরে মারতে যাবে, এমন সময় কোথা থেকে যেন একটা বুলেট শাক করে ছেলেটার মাথায় লাগে। গরম বুলেট তার মাথায় লেগে তাজা রক্তে রাস্তা ভিজে যায়। সেটা দেখে বাকি 2টা ছেলে মেয়েটাকে ছেড়ে রাজকে মারতে যাবে, এমন সময় কোথা থেকে যেন 2টা বুলেট এসে একজনের গলায় লাগে, আরেকজনের বুকে। তাজা রক্তে রাস্তাটা ভিজে গেছে। মেয়েটা চিৎকার দিয়ে এসে রাজের পিছনে দাঁড়িয়ে কাঁদতে থাকে। রাজ অবাক হয়ে লাশগুলোর দিকে তাকিয়ে আছে আর ভাবতে থাকে কে তাকে বাঁচাতে 3 জনকে মেরে দিল। হঠাৎ একটা ছেলে সাইকেল থেকে নেমে এসে রাজের হাতে একটি বক্স দিয়ে দ্রুত সাইকেল চালিয়ে চলে যায়। কিছুক্ষণের মধ্যে সেখানে মেহেরাব চলে আসে এবং এসব কি হলো জানতে চায়। রাজ তাকে প্রথম থেকে ঘটনাটা খুলে বলে। মেহেরাব গম্ভীর হয়ে রাজকে বলে,
প্রথম দিনই ঝামেলা করে ফেললে। মেহরাব রাজের হাত থেকে বক্সটি নিয়ে বলে, খুলে দেখো কি আছে এর ভিতরে, সাবধানে। বক্সটা খুলে দেখতে পায় একটি চিঠি আর রাজের একটি ছবি আর কিছু গোলাপ ফুলের পাপড়ি। রাজ চিঠিটা পড়তে শুরু করে। সেখানে লেখা, ওয়েলকাম ওয়েলকাম মিস্টার রাজ, আমার মাফিয়া মাস্টারমাইন্ড সিটিতে। খেলবো তোমাকে নিয়ে আমার মাইন্ড সিটিতে, রেডি থেকো, হা হা হা। প্রিয় তোমার শুভাকাঙ্ক্ষী। চিঠিটা পড়ে রাজ চিন্তায় পড়ে যায়। কে দিল চিঠিটা? রাজের হাত থেকে মেহরাব চিঠিটা নিয়ে পড়তে থাকলো। তিনিও চিন্তায় পড়ে গেল। সব যেন গোলক ধাঁধার মতো। থানায় এসে মেহরাব ভাবতে থাকে, যেই দিনই রাফিন ও রাফসান এই শহরে আসে, আবার সেই দিনই ব্যাংক থেকে 150 কোটি টাকা চুরি হয়। পরের দিন সিএম রাজকে এই শহরে আনে। আবার সবচেয়ে অবাক করার বিষয়, ঢাকায় এত অফিসার থাকতে কেন আমার বাড়িতেই রাজকে থাকতে দিল? আবার কাল রাতে নিজামুদ্দিন খুন, আর আজ রাজকে চিঠি কে দিল? সব কিছু মেহরাবকে অনেক কিছু ভাবাচ্ছে। মেহরাবও শান্তশিষ্ট মাথার একজন মাইন্ড গেমার। তাহলে সে কি নিজেই নিজেকে গুলিয়ে ফেলতেছেন? রাত 2:45। নাইট ক্লাব থেকে গাড়ি করে ফিরছে সজীব, আয়ান, সোহাগ, শামীম, হৃদয়। ওরা প্রতিদিনই নাইট ক্লাবে যায়। গাড়ি চালাতে চালাতে হঠাৎ সজীব দেখল কে যেন রাস্তার মাঝে বাইকের উপরে এক পা আরেক পায়ের উপরে দিয়ে বসে আছে। পরনে তার লম্বা টুপি, মুখে মাস্ক, কিন্তু মাস্কের ঠোঁটের অংশটুকু কাটা। লম্বা একটা জ্যাকেট, কালো প্যান্ট, কালো বুট। বাইকের উপরে আরাম করে বসে বসে সিগারেট টানছে। সজীব দূর থেকে হর্ন দিচ্ছে, কিন্তু আগন্তুকটি সেখানেই স্থির হয়ে বসে আছে। সজীবের এবার রাগ উঠে যায়, যার কারণে গাড়ি থেকে নেমে বলতে থাকে, এই কে তুই? এইভাবে রাস্তার মধ্যে বসে আছিস কেন? চারিদিকে পিনপর নীরবতা। হঠাৎ করে রাস্তার পাশে থাকা কুকুরগুলো গেউ গেউ করছে। পাশে ল্যাম্পপোস্টের আলো ছড়িয়ে পড়ে আছে। আগন্তুকটা কিছু বলছে না দেখে সজীব রেগে গিয়ে তার কলার ধরতে যাবে। এমতো অবস্থায় আগন্তুকটা উঠে এসে সজীবকে সজোরে একটা চড় বসিয়ে দেয়। তখনই গাড়ি থেকে সবাই নেমে আগন্তুকটাকে মারতে যাবে। তখনই আগন্তুক পিছন থেকে একটি 5 বুলেটের M500 গান বের করে শামীমের পায়ে গুলি করে দেয়। শামীম ব্যথায় চিৎকার করে ওঠে। সবাই ভয়ে পিছিয়ে যায় আর বলতে থাকে, ভাই কে আপনি? গুলি কেন করলেন? গুলি করলেন কেন? আগন্তুকটা জোরে জোরে হাসতে থাকে আর বলতে থাকে, কিরে, শুনলাম ভার্সিটিতে নাকি র্যাগিং করছিস? সবাই মাথাটা নিচু করে চুপ করে থাকে। তাদের এমন ভয় পেতে দেখে আগন্তুকটা আবারও হাসতে থাকে আর বলতে থাকে, আর যদি ভার্সিটিতে মেয়ে র্যাগিং করিস তাহলে এখন তো শুধু একটা পায়ে গুলি করেছি, পরে কিন্তু সবগুলো গরম বুলেট দিয়ে তোর মাথার খুলি উড়াই দিব। আর আমি কিন্তু সবাইকে 2 বার চান্স দেই না, প্রথমবার বোঝাই, তা না বুঝলে দ্বিতীয়বার গরম বুলেট দিয়ে মাথাটা ঠান্ডা করে দেই। কথাটা বলে আগন্তুকটা বাইক নিয়ে অন্ধকারে মিলিয়ে যায়। শামীম বুলেটের ব্যথা সহ্য করতে না পেরে জ্ঞান হারায়। সবাই তাকে ধরে গাড়িতে উঠিয়ে হাসপাতালে নিয়ে আসে, কিন্তু গুলি খাওয়া রোগী, পুলিশ কেস, তাই কেউ তাকে ভর্তি করায় না। সজীব মেয়রের ছেলে হওয়ায় কিছুক্ষণ পর সব ব্যবস্থা হয়ে যায়। সবাই শামীমের মা বাবাকে খবর দিয়ে এনে সজীবরা চলে যায়। সজীব ভাবতে থাকে, কে সেই আগন্তুক হঠাৎ এসে অন্ধকারে মিলিয়ে গেল? কি রহস্যটা কি বুঝতে পারছে না। আজ 2 দিন পর রাফি আবারও ভার্সিটিতে যাচ্ছে, কিন্তু যেতে না যেতে সজীবের গ্যাংয়ের সাথে দেখা হয়ে যায়। রাফি মাথা নিচু করে ওদের সামনে দিয়ে চলে আসবে, এমন সময় সজীব রাফিকে ডাক দেয় আর বলতে থাকে, কিরে, তোর নামটা যেন কি মনে পড়ছে না। ভাই, আমার নাম রাফি হাসান। তা তুই কেমন আছিস? জি ভাই, ভালো। আমি আসি এখন। সজীব বসা থেকে উঠে দাঁড়িয়ে রাফির গালে কষে একটা চড় মারে আর বলতে থাকে, প্রথমত তুই বড় ভাইদের দেখে সালাম দাস নাই, দ্বিতীয়ত আমি তোকে ভালো মন্দ জিজ্ঞেস করি
রাফি নরম গলায় জবাব দেয়, আর হবে না ভাই। পরের বার থেকে যেন এমন আর না হয়। যা এখন এখান থেকে। রাফি কিছু না বলে গালে হাত দিয়ে মাথা নিচু করে ক্লাসের দিকে চলে আসে, কিন্তু সে বুঝতে পারছে না কোনটা ওর ক্লাস। সে কাউকে জিজ্ঞেস করতে যাবে, এমন সময় পিছন থেকে মেয়েলি কণ্ঠে ডেকে রাফি পিছন ফিরে তাকায়, দেখে যে 6টা মেয়ে গাছের নিচে বসে আছে। মেয়েগুলোর মধ্যে থেকে স্নেহা নামের মেয়েটি বলতে থাকে, এই নীল শার্ট, এদিকে আয়। রাফির পরনে ছিল ঢিলাঢালা একটি নীল রঙের শার্ট, কালো প্যান্ট। রাফি আশেপাশে তাকিয়ে দেখতে থাকে তাকে ডাকছে নাকি অন্য কাউকে। স্নেহা আবারও বলতে থাকে, এই এদিক ওদিক তাকাস না, তোকেই ডাকছি, এদিকে আয়। রাফি গুটি গুটি পায়ে ওদের সামনে যেয়ে দাঁড়ায় আর বলতে থাকে, আপু আমাকে ডেকেছেন? দেখেছি। তোর নাম কি? জি, আমার নাম রাফি হাসান। তা তুই এসব ড্রেস পরে ভার্সিটিতে কেন আসিস? আমার তো এইরকম জামা কাপড় ছাড়া অন্য কোনো জামা কাপড় নেই। রাফির এই কথা শুনে পাশ থেকে মীরা নামের মেয়েটি বলতে থাকে, কিরে, তোর কাছে কি ভালো কাপড় কেনার টাকা নাই? তাহলে এক কাজ করতে পারিস, ভার্সিটির গেটের সামনে থালা নিয়ে বসে পড়িস, সবাই তোকে টাকা দেবে, সেই টাকা দিয়ে ভালো জামা কাপড় কিনবি। এগুলো বলে সবাই হো হো করে হাসতে থাকে। রাফি তার চশমাটা ঠিক করে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। হঠাৎ রিয়া নামের মেয়েটি রাফিকে বলতে থাকে, কোন ইয়ারে পড়িস তুই? 2য় বর্ষে। তাহলে তো তুই আমাদের জুনিয়র। যা, এই কাগজটা নিয়ে ওই যে সাদা ড্রেস পরা মেয়েটাকে দিবি। আপু, এই কাগজে কি লেখা আছে? তোকে দিয়ে আসতে বলেছি। এত প্রশ্ন করিস কেন? যা তাড়াতাড়ি। রাফি কাগজটা নিয়ে মেয়েটাকে পিছন থেকে ডাক দেয়। মেয়েটা পিছনে ফিরলে রাফি দেখে যে ওই দিনের চরমারা মেয়েটা। রাফির হাত গালে চলে যায় আর বলতে থাকে, আপু, এই কাগজটা গাছের নিচে বসে একটা মেয়ে আপনাকে দিতে বলেছে। নুসরাত নামের মেয়েটি কাগজটা নিয়ে পড়তে থাকে আর পড়া শেষ হওয়ার সাথে সাথে নুসরাত রাফির গালে কষে একটা চর মারে। রাফি তার চশমাটা ঠিক করে নুসরাতকে জিজ্ঞেস করে, আপু, আপনি আমাকে মারলেন কেন? আমি কি করেছি? কি করেছিস জানিস না? তোর সাহস কি করে হলো আমাকে প্রেম নিবেদন করার? আপু, চিঠিটা তো আমি লিখিনি, আর আমি তো আপনাকে চিনিও না। ওইখানকার আপুগুলো আমাকে বলেছে আপনাকে কাগজটা দেওয়ার জন্য। আমি তো জানি না এই কাগজে কি লেখা আছে। কই, ওখানে তো কোনো মেয়ে নেই, আর আমাকে মেয়েরা প্রেমের চিঠি দিতে যাবে কেন? তুই আমাকে পাগল পেয়েছিস? সর এখান থেকে। রাফি মাথা নিচু করে সেখান থেকে চলে আসে আর একটা ছেলেকে জিজ্ঞেস করে 2য় বর্ষের ক্লাসরুমে চলে আসে। রাফি দেখে যে সেখানে 2-3 জন ছাড়া কেউ নেই, তাই সে পিছনে যেয়ে বসে পড়ে। কিছুক্ষণ পর আস্তে আস্তে রুমটা ভরে যায় স্টুডেন্ট দিয়ে, কিন্তু কেউ রাফির আশেপাশে বসে না। স্যার ক্লাসরুমে প্রবেশ করলে সবাই দাঁড়িয়ে যায়। স্যার ক্লাস করাচ্ছিলেন, এমন সময় স্যার বলে, এই পিছনের বেঞ্চের ছেলে দাঁড়াও, তুমি কি নতুন? তোমার নাম কি? জি স্যার, আমি নতুন, আর আমার নাম রাফি হাসান। তা তুমি কই ছিলে এতদিন? স্যার, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে টিসি নিয়ে এসেছি। তা তোমার ড্রেসের এমন অবস্থা কেন? রাফি একটা মুচকি হাসি দিয়ে বলতে থাকে, জীবনে যে কোনোদিন দুঃখ ভোগ করেনি তার পক্ষে দুঃখের দুঃখ উপলব্ধি করা সহজ নয়। যে ব্যক্তি সারা জীবন প্রাচুর্য বিলাসের মধ্য দিয়ে জীবনযাপন করে, সে কি করে গরিবের অন্তরের জ্বালা অনুভব করবে? কঠোর পরিশ্রম করে টাকা উপার্জন করতে হয় আমাকে, আর সেই অল্প টাকা দিয়ে মাস চলতে হয়। তাই স্যার, ভালো জামা কাপড় কেনার টাকা আমার কাছে নেই। রাফি তার চোখ দুটো মুছে নেয়। স্যার দুঃখ প্রকাশ করে বলে, তুমি জীবনে কিছু করতে পারবে, দোয়া করি। স্যার ক্লাস শেষে চলে যায়। কিছু ছেলে এসে রাফির সাথে মজা করতে শুরু করে। রাফি এসব সহ্য করতে না পেরে ব্যাগটা নিয়ে ক্লাস থেকে বেরিয়ে যায়। পুকুর পাড়ে বসে বসে রাফি বলতে থাকে,
এই শহরে কত রং, কত লোকের আনাগোনা, শুধু আমার গলির চাপা কান্না এই শহরে যায় না শোনা। রাজ, কেসটা নিয়ে কত দূর এগিয়েছ? রাজ থানায় বসে বসে কিচ্ছু ফাইল দেখছিল। হঠাৎ মেহরাব তার কেবিনে এসে উক্ত কথাটা বলে। স্যার, একটা কথা বলি, সত্যিকারের জ্ঞানী গুণী ও বিদ্বান ব্যক্তিদের আত্মপ্রচারের প্রয়োজন হয় না। স্যার, যে যেখানে আছে তাকে সেখানেই থাকতে দেন, তবেই তার স্বাভাবিক রূপটা ফুটে উঠবে। রাজ, তুমি কি বলতে আর কি বুঝতে চাচ্ছ আমি বুঝতে পারছি না, আমাকে বুঝিয়ে বলো। থাক না স্যার, কিছু কথা বুঝতেও হবে না। আমি জানি আপনিও মাইন্ড গেম খেলতে ভালোবাসেন, তাই কথাটার অর্থ আপনার অজানা থাকবে না। আর আপনাকে একটু রহস্যময় করে তুলি। বলে রাজ কেবিন থেকে বেরিয়ে আসে আর রহস্যময় মুচকি হাসি হাসতে থাকে। রাত 10টা 10। সাব্বির ভাই আর রাহাত ভাই সামনাসামনি বসে আছে। এলাকাটা শহর থেকে দূরে, কোলাহলমুক্ত জায়গা। চারিদিকে জোনাকি পোকার ডাক, দূর থেকে ভেসে আসা শেয়াল কুকুরের ডাক, পিনপন নীরবতা। রাহাত, দেখ, এই ডিলটা আমার জন্য অনেক গুরুত্বপূর্ণ। 4 কোটি টাকা লাভ হবে, তাই আমি এটা মিস করতে চাই না। রাহাত তার হাতের জ্বলন্ত সিগারেটটা জোরে জোরে টান দিয়ে বলতে থাকে, দেখ সাব্বির, ডিলটা যেমন তোর গুরুত্বপূর্ণ ঠিক তেমনই আমারও গুরুত্বপূর্ণ। কিন্তু কি রাহাত? দেখ, সালমান ভাই চায় না তুই কোনো ঝামেলা করিস এই ডিলটা নিয়ে, তবেই তুই ডিলটা পাবি। বললাম তো কোনো ঝামেলা করব না। তোর ব্যাগটা দে, আমার ব্যাগটা নিয়ে যা। সাব্বির ও রাহাতের হাতের ইশারায় তাদের লোকেরা ব্যাগ আদান প্রদান করে। যখন সাব্বির আর রাহাত বসা থেকে উঠবে তখনই একটা বাইক এসে থামে তাদের সামনে। বাইকের উপরে আরাম করে বসে পায়ের ওপর পা তুলে সিগারেট টানছে আগন্তুকটি। পরনে তার মাথায় লম্বা টুপি, কালো প্যান্ট, কালো বুট, মুখে রকস্টার মাস্ক। কে তুই? এখানে কি জন্য এসেছিস? আগন্তুকটা কিছু না বলে সিগারেটটায় আবার টান দিয়ে হো হো করে হাসতে থাকে। রাহাতের রাগ উঠে যায়। সে তার পিছন থেকে গানটা বের করে ট্রিগারে চাপ দেবে, এমন সময় আগন্তুকটি সিগারেটটা মাটিতে পিষে বলতে থাকে, আহ, এত তাড়াহুড়ো কিসের? আয় বসে শান্তিতে কথা বলি। এত উত্তেজিত হলে হবে না। কি চাস তুই? এখানে কেন আসলি? উফ, তোদের এই ডিল থেকে 65% শেয়ার আমার চাই। সাব্বির আর রাহাত হাসতে হাসতে বলে, কি, তোকে 65% দিতে হবে? সাব্বির তার গানটা বের করে টেবিলের উপরে নাড়তে নাড়তে বলে, যদি 1%ও না দেই তাহলে কি করবি? আগন্তুকটা উচ্চস্বরে হাসতে হাসতে বলতে থাকে, যদি তোরা কিছুক্ষণ পর আমার পা ধরে বলিস 90% শেয়ার আমাকে দিবি, তখন কেমন লাগবে? রাহাত আর সময় নষ্ট না করে আগন্তুকটার মাথায় গানটা ধরে। আগন্তুকটা জোরে জোরে হাসতে থাকে, বলতে থাকে, একটু পেছনের দিকে তাকিয়ে দেখ। সাব্বির আর রাহাত পিছন ফিরতে দেখে তাদের এক একটা লোক পড়ে যেতে থাকে। কারো কপালে, কারোর বুকে গরম বুলেটের আস্তরণ পড়ে আছে। বোঝা যাচ্ছে কোথা থেকে যেন স্নাইপার চালানো হচ্ছে। পরিবেশটা থমথম পিনপিন নীরবতা। চাঁদের আলোয় জায়গাটা অনেকটুকু পরিষ্কার বোঝা যাচ্ছে। আর চারপাশে সজীব আর রাহাতের লোকের নিথর দেহ পড়ে রয়েছে। কিছুক্ষণ পরই লাশগুলো খ্যাকশিয়াল খুবড়ে খুবড়ে খাবে। আর সজীব ও রাহাত আগন্তুকের পায়ের কাছে বসে আছে। ভাই, ডিলের পুরো টাকাই আপনি নিয়ে চলে যান, আমাদেরকে দয়া করে ছেড়ে দেন। আগন্তুক হো হো করে হাসতে থাকে আর বলতে থাকে, কিরে, বলেছিলাম না আমার পা ধরে ক্ষমা চাইবি? আগন্তুকটা বসা থেকে উঠে দাঁড়ায়। গানটা হাতে নিয়ে ট্রিগারে চাপ দিয়ে পরপর 5টা বুলেট সাব্বিরের বুকে নষ্ট করে। এটা দেখে রাহাত কান্না করতে করতে আগন্তুকের পায়ে ধরে। আগন্তুক উচ্চস্বরে হেসে বলতে থাকে, আরে মারবো না, তুই যে সালামকে বলে দিবি। শত্রুকে বিশ্বাস করা যায় কিন্তু বেঈমানকে নয়।
খেলবো তোদের শহরে, আর মারবো তোদের স্টাইলে। বলেই আগন্তুক তার বাইক নিয়ে চলে অন্ধকারে মিলিয়ে যায়। রাহাত সেখানে বসে না, গাড়িতে এসে বসে আর ভাবতে থাকে, কে এই আগন্তুক? সকাল 6:20। কাকের ডাকে রাজের ঘুম ভেঙে যায়। সে আবারও ঘুমানোর চেষ্টা করে, কিন্তু ঘুম আর রাজের চোখে হানা দেয় না। শহরের কাকগুলো এমনই, কারণ ছাড়াই কাকা করতে থাকে। রাজ বিরক্ত হয়ে চলে যায় ফ্রেশ হতে। ফ্রেশ হয়ে এসে ভাবতে থাকে, ছাদে গেলে মন্দ হয় না। যেই ভাবা সেই কাজ। ছাদে এসে রাজের মনটা ভালো হয়ে যায়, কারণ চারিদিকে থেকে শীতল হাওয়া, হালকা হালকা করে সূর্য তার আলো ছড়াচ্ছে। শান্ত পরিবেশে মাঝে মধ্যে গাড়ির হর্ন দিচ্ছে, আর তার সাথে কাকের বিরক্তিকর ডাক। রাজ সময় এবং পরিবেশটা মন দিয়ে উপভোগ করছে। এত সকালে আপনি ছাদে কি করছেন? হঠাৎ পিছন থেকে মেয়েলি কণ্ঠে কেউ কথা বলে। রাজ পিছন ফিরে তাকিয়ে দেখে একটা হলদে পরী দাঁড়িয়ে আছে। রিমি মেয়েটা অসম্ভব পরিমাণে সুন্দর, যাকে একবার দেখলে পরের বার মানুষ ফিরে তাকিয়ে দেখবে। লম্বা লম্বা চুল কোমর ছাড়িয়ে পড়েছে, ঘন কালো লম্বা চোখের পলক, বাচ্চাদের মতো ইনোসেন্ট চেহারা। গায়ের রংটা উজ্জ্বল শ্যামলা। যে কোনো পুরুষ মানুষের মনে সুপ্ত অনুভূতি তৈরি করতে তার চোখের চাহনিই যথেষ্ট। কিন্তু রাজ এই মায়া জড়াতে চায় না। রিমির বলা কথায় রাজ উত্তর দেয়, না এমন কিছু না, হঠাৎ ঘুমটা ভেঙে যাবে, ছাদে চলে আসলাম, এখন মনটা ভালো হয়ে গেল। রিমি বিরক্ত হয়ে বলল, ও, আসার পর থেকে তো তোমার সাথে কোনো কথাই হলো না, তা তুমি এত সকালে ছাদে কি করো? আমি প্রতিদিনই সকালে ছাদে আসি আর পরিবেশটাকে মন দিয়ে অনুভব করি। আচ্ছা রিমি, তুমি কি কোনো কারণে আমার সাথে রেগে আছো? আপনাকে আমার সহ্য হয় না। রাজ অবাক হয়ে ভাবতে থাকে, কি কারণে সে আমার উপরে রেগে আছে? আমি তো এমন কোনো কিছু করিনি যাতে সে রাগ করবে। রাজ ভাবতে ভাবতে প্রশ্ন করে ফেলে, কেন সহ্য হয় না আমাকে? কি করেছি আমি? কারণ আপনাকে বাবা আমার রুমটা দিয়ে দিছে। সেই রুমটা ছিল আমার পছন্দের রুম, আর আপনি ভুলেও ওই রুমের আমার পছন্দের জিনিসে হাত দিবেন না। বাবার কারণে শুধু আপনাকে কিছু বলছি না, নয়তো। তুমি সকালের এই পরিবেশটা উপভোগ না করে আমার সাথে ঝগড়া করছো কেন? কি? আমি আপনার সাথে ঝগড়া করছি? আচ্ছা, আমার পছন্দের জিনিসের জন্য না হয় ঝগড়া করবই। শোনো, বুদ্ধিমানেরা নিজেদের মধ্যে ঝগড়া করে না। রাজ এটা বলে শীষ বাজাতে বাজাতে ছাদ থেকে নেমে আসে। আজ শহর থেকে দূরে নির্জন এলাকা থেকে পুলিশ 7টা লাশ উদ্ধার করেছে। লাশগুলোকে নিয়ে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। কে বা কারা এই হত্যাকাণ্ডটি চালিয়েছে তা এখনো জানা যায়নি। এই ছিল সকালে 8টার খবর। এতক্ষণ আমাদের পাশে থাকার জন্য ধন্যবাদ। মেয়েরাব খবরটা শুনে রাজকে ডাকতে থাকে। রাজ পুরো রেডি হয়ে মেয়েরাবের সামনে এসে অনুমতি নিয়ে বসে পড়ে। স্যার ডেকেছিলেন? কোনো সমস্যা? সমস্যা তো অনেক। শহরে একটার পর একটা খুন হয়ে যাচ্ছে, কিন্তু আসল খুনিকে সেটাই তো বুঝতে পারছি না। স্যার আজ যেখানে খুন হয়েছে সেখানে কে তদন্ত করছে? টিভিতে দেখলাম আফজাল সেখানে আছে, তাহলে মনে হয় সে এই কেসের দায়িত্ব নিচ্ছে। কিন্তু আমার কি মনে হয় জানো, রাজ, খুনটা রাফিন রাফসান করেছে। রাজ নরম এবং ভয় পাওয়া কণ্ঠে বলল, কেন স্যার, আপনার এমন মনে হলো কেন? দেখো, খুন হওয়ার লোকগুলোর মধ্যে ঢাকার বড় ড্রাগ ব্যবসায়ী সাব্বিরকেও সেখানে মৃত অবস্থায় পাওয়া গেছে। আর সবচেয়ে বড় কথা, সাব্বির হলো সিএম ফরহাদ স্যারের কাছের লোক, তাই সাব্বিরকে মারার সাহস কেউ করবে না। রাজ মুচকি হেসে বলে, হয়তো স্যার সাব্বির টাকার লোভে তার শত্রুদের সাথে হাত মিলিয়েছে, তাই কোনো রহস্যময় আগন্তুক তাকে মেরে চলে গেছে। মেয়েরাব রাজের কথায় কিছুটা বুঝতে পেরে মুচকি হেসে রাজকে নিয়ে থানায় চলে আসে। রাফি সকালে হাঁটতে হাঁটতে ভার্সিটিতে যাওয়ার সময় হঠাৎ কারোর বাঁচাও বাঁচাও চিৎকার শোনে। রাফি পিছন ফিরে তাকায়, দেখে 6 জন লোক একজন লোকে জোরাজোরি করছে, কিন্তু একজন লোক 6 জনের সাথে পেরে উঠতে পারছে না। 6 জনের থেকে 4 জনের কাছে পিস্তল আছে, তাই রাফি তার পকেট থেকে পুরোনো আমলের একটা বাটন সেট বের করে কাকে যেন ফোন দেয়।
কিন্তু নেটওয়ার্কের কারণে ফোনটা বন্ধ দেখাচ্ছে। রাফি গুটি গুটি পায়ে সেখানে যেতে থাকে। ছেলেগুলোর মধ্যে থেকে নেতা টাইপের রাসেল নামের ছেলেটি রাফিকে দেখে রেগে বলতে থাকে, কিরে, কে তুই আর এখানে কি করিস? রাফির ভয়ে গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে আর নীরব পরিবেশটা অনুভব করছে। কাকের কাকা ডাক, কিছুক্ষণ পর পর গাড়ির হর্ন আর রাফির বুকে ধুকপুকানি আওয়াজ। রাফি ভয়ে ভয়ে বলতে থাকে, ভাইয়া পিছন থেকে চিৎকার শুনে এইখানে এসেছি। দেখলাম লোকটা বিপদে পড়ছে, তাই সাহায্য করতে এলাম। রাফির কথা শুনে লোকগুলো হো হো করে হাসতে থাকে আর বলতে থাকে, কি তুই ওকে সাহায্য করবি? দেখি তো মনে হয় বসতি থেকে এসেছিস, আবার মনে হয় 2 দিন ধরে কিছু খাস না। রাসেল তার বন্দুকটা রাফির মাথায় ধরে বলে, এখানে 5টা বুলেট আছে, বাঁচতে চাইলে চলে যা, নয়তো একটা খা, একেবারে শান্ত হয়ে যাবি। ভাই, উনি কি করছেন? ওনাকে এভাবে মারছেন কেন? সে এই শহরে ব্যবসা করে, অথচ সালমান ভাইকে চাঁদা না দিয়ে কাজ করে। আজ ওকে মেরে সালমান ভাইকে গিফট করব। রাসেল এসে রাফির কলার ধরে আর রাফি রাসেলের কানে কানে বলতে থাকে, আমার কলার ধরা মানে বাঘের সাথে যুদ্ধ ঘোষণা করা। রাফি এবার সবার সামনে বলতে থাকে, ভাই আমাকে মারবেন না, ভাই আমাকে ছেড়ে দেন। এই ধর 2 শালাকে, একেবারে ঠান্ডা করে দেই। গুলির ট্রিগারে চাপ দিবে এমন সময় পুলিশ জিপ এসে থামে সবার সামনে। তা দেখে রাসেল ও তার দলের লোকেরা দৌড়ে পালাবে, কিন্তু পুলিশ তাদের ধরে ফেলে। এসআই কামরুল এসে লোকটাকে সালাম দিয়ে বলতে থাকে, স্যার কোনো ক্ষতি হয়নি তো? আনাব চৌধুরী ঢাকার 10 জন ব্যবসায়ীর মধ্যে একজন, প্রচুর সম্পদের মালিক। আনাফ এসআই এর প্রতি উত্তরে বলে, না, আমার কিছু ক্ষতি হয়নি, ওদের থানায় নিয়ে গিয়ে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করেন। পুলিশ চলে গেলে আনাফ সাহেব রাফিকে প্রশ্ন করে, বাসা কোথায় তোমার? স্যার চট্টগ্রাম। স্যার বলতে হবে না, আঙ্কেল বইল। আর তুমি ঢাকায় কি করো? জি আঙ্কেল, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ি। আনাফ কিছুক্ষণ ভাবার পর রাফিকে বলল, তুমি তো আমার জীবন বাঁচিয়েছ, বলো তুমি আমার কাছে কি চাও? কি যে বলেন আঙ্কেল, এটা তো আমার কর্তব্য, আপনি শুধু আমার জন্য দোয়া করবেন। আনাফ সাহেব কিছু একটা ভেবে রাফিকে বলে, আমি একটা কথা বলবো, তোমাকে কিন্তু রাখতে হবে। জি আঙ্কেল বলেন, রাখার চেষ্টা করব আমি। দেখো, তুমি এখন থেকে আমার সাথে আমার বাসায় থাকবে, এটা কিন্তু তুমি না করতে পারবে না। রাফি চিন্তা করে দেখে সে কি খায় না খায়, কোথায় ঘুমায়, তার থেকে ভালো আনাফ সাহেবের বাসায় চলে যাওয়া। রাফি একটু দূরে যেয়ে মোবাইলে কার সাথে যেন কথা বলে হাসি মুখে চলে আসে। রাফি এবং আনাফ সাহেবের গন্তব্য এখন আনাফ সাহেবের বাসা। বাইরের আকাশটায় হালকা মেঘ জমেছে, পরিবেশটা ঠান্ডা হয়ে আছে, ব্যালকনির দরজাটা খোলা, হিমেল হাওয়া এসেছে, সব কিছুতে এক অদ্ভুত ভালো লাগা ও স্বস্তি নিয়ে এসেছে। রিমি ব্যালকনিতে এসে দাঁড়িয়েছে। সে ভাবছে রাত ছেলেটা অনেক গম্ভীর মুখ, কিন্তু হলেও মনের দিক থেকে ছেলেটা অনেক ভালো। তা না হলে সে বাসায় আসার পর থেকে আমাকে খারাপ নজরে দেখে নাই। আজকাল তো এমন ছেলে পাওয়া যায় না যারা মেয়েদেরকে ভালো চোখে দেখে, কিন্তু রাজ ছেলেটা অনেক সুন্দর, বড় বড় চোখ, মুক্তোর মতো মানিক, সরু নাক, সুন্দর কালো চুল, জিম করা ফিগার, মুখের চাপ দাড়ি, গোলাপি ঠোঁট, আর একটু রাখলে আরও আকর্ষণীয় দেখায়। একটা মেয়ে মানুষের মনে সুপ্ত অনুভূতি তৈরি করতে তার মুচকি হাসি যথেষ্ট। ছেলেটাকে দেখলে বারবার দেখতে ইচ্ছে করে, কিন্তু কেন? রিমির উত্তর খুঁজে পায় না। অবশ্য রিমি রাজের প্রতি একটু রেগে আছে, কারণ সে তার পছন্দের রুমটা দখল করে নিয়েছে। রিমি বুঝতে পারছে না কেন বারবার রাজের ফেসটা তার চোখের সামনে ভেসে উঠছে, আর তার মনে কেন এমন অদ্ভুত অনুভূতি তৈরি হচ্ছে। কিন্তু রিমি এই অদ্ভুত অনুভূতি কী নাম দিবে বুঝে উঠতে পারছে না। আবার ভাবে যদি রাজের কোনো গার্লফ্রেন্ড থাকে তবে। রিমি চায় না
তার এই সুখের অনুভূতির গায়ে কোনো কষ্টের আঁচড় লাগুক, তাই সে সেই অজানা অনুভূতির কোনো নাম দিতে চায় না। রাত 9:30। নুসরাত তার বাবাকে বলে, বাবা, মা বলল তুমি নাকি আমাদের চিলেকোঠার রুমটা ভাড়া দিয়েছো। প্রতি উত্তরে নুসরাতের বাবা বলে, আরে না, ভাড়া দেয় নাই। ভাড়া কেন দিব? সেখানে একটা ছেলেকে থাকতে দিয়েছি, আর ছেলেটা খুব ভালো। আজ সে না থাকলে আমার যে কি হতো। সে আজ আমাকে সন্ত্রাসীদের হাত থেকে বাঁচিয়েছে। তাই ভাবলাম এখন এমন ছেলে পাওয়া যায় না, তাই তাকে চিলেকোঠার রুমটাতে থাকতে দিয়েছি। এমনিতেই ওই রুমটা ফাঁকা পড়ে থাকে। নুসরাত নুসরাত হলো আনাফ সাহেবের একমাত্র মেয়ে। নুসরাত চৌধুরী নুসরাত এখনো দেখেনি যে কাকে তার বাবা এখানে থাকতে দিয়েছে। রীতিমধ্যে মেঘের বিরাট ঘর্ষণ কমে গেছে, বাইরে হিমেল হাওয়া বইছে, তবে হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। পরিবেশে এক প্রকার শান্তি বিরাজ করছে। মনে হচ্ছে শহরের সব ধরনের ময়লা আবর্জনা পরিষ্কার হয়ে গেছে। ব্যস্ত শহরটা পরিচ্ছন্ন হয়ে গেছে। সব কিছু এখন সঠিকভাবে হবে। কি যেন আজকের আকাশ বাতাস কিছু বলতে চাইছে। রাতে ছাদে বসে বসে রাফি পরিবেশটা দেখছিল, উপভোগ করছিল, আর এগুলোই ভাবতেছিল। রাফি আবারও ব্যস্ত শহরটাকে দেখছে আর নিজে নিজেই বলছে, এই শহর ভীষণ রঙিন, চোখ ধাঁধানো আলো, কিন্তু আমার শহরটা আমার মতোই অন্ধকার আর কালো। এই ব্যস্ত শহরের মানুষগুলো টাকার পিছনে দৌড়ায়, আর গরিব দুঃখীদের প্রতি তাদের কোনো মায়া নেই। হঠাৎ গ্রাম থেকে আসা রাফিকে সবাই এমনভাবে অপমান করলো, রাফি তা একদমই মেনে নিতে পারছে না। রাফির মনে হলো ছোটবেলা পুরনো কথাগুলো, কিন্তু যারা অতীতকে নিয়ে বেশি ভাবে তাদের এক চোখ নষ্ট, আর যারা অতীতকে নিয়ে একেবারেই ভাবে না তাদের দু চোখই নষ্ট। রাফি আর বেশি কিছু না ভেবে ঘুমোতে চলে যায়। সকালে ঘুম থেকে উঠে নুসরাত ছাদে চলে যায়। যে এমন কিছু দেখবে আশা করেনি, কারণ নুসরাত ছাদে যেয়ে দেখে ভার্সিটির খ্যাত ছেলেটা ছাদে দাঁড়িয়ে আছে। নুসরাত রেগে রাফির কাছে যেয়ে দাঁড়িয়ে বলতে থাকে, কি, তুই এইখানে কি করিস? হঠাৎ পাশে থেকে কারোর গলার আওয়াজ শুনে রাফি সেদিকে তাকিয়ে দেখে যে ভার্সিটির চট দেওয়া মেয়েটা। রাফি নুসরাতকে এভাবে এখানে দেখবে ভাবতে পারেনি, তাই সে নুসরাতের কথার জবাবে বলে, আপু আপনি আপনি এখানে কি করেন? তা এখানে আমি থাকবো না তো কে থাকবে? তার আগে বল তুই এখানে কেন? আনাফ আঙ্কেল আমাকে এখানে থাকতে দিয়েছে। ও, তার মানে বাবা তোকেই এই চিলেকোঠা রুমে থাকতে দিয়েছে। আর শোন, আমি আনাফ চৌধুরীর মেয়ে নুসরাত চৌধুরী। অগ্নি চোখে কথাটা বলে নুসরাত নিচে চলে আসে আর ভাবতে থাকে, ভার্সিটির কেউ যদি শুনে খ্যাতটা আমার বাসায় থাকে তাহলে আমার কেউ চলবে না। যত তাড়াতাড়ি সম্ভব ওকে এখান থেকে তাড়াতে হবে। রাফি শুধু নুসরাতের যাওয়ার দিকে তাকিয়ে আছে, ভাবতে থাকে গরিবদের কেউ সহ্য করতে পারে না। রাফি একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে। রিমি, আজ থেকে তোমাকে রাজ ভার্সিটিতে দিয়ে আসবে। কিন্তু বাবা, আমি তো একা যেতে পারবো। দেখো রিমি, দেশের অবস্থা বেশি একটা ভালো না, তোমাকে নিয়ে আমি অনেক সিরিয়াস। রাজ, তুমি রিমিকে ভার্সিটিতে দিয়ে থানায় চলে এসো। জি স্যার। রাজ রিমিকে ভার্সিটিতে দিয়ে চলে যায় থানায়, কিন্তু সে থানায় যে এমন কিছু দেখবে আশা করেনি। রাজ মেহরাবের কেবিনে এসে দেখে যে মেহরাব ইকবালের সাথে কথা বলছে। রাজ থানায় ইকবালকে দেখবে ভাবতে পারেনি। সে নিজেকে ঠিক করে অনুমতি নিয়ে ভিতরে প্রবেশ করে। ইকবাল রাজকে দেখে বসা থেকে উঠে দাঁড়িয়ে যায়। মেহরাব এটা ঠিকই লক্ষ্য করেছে। রাজ বসে আছে, কিন্তু ইকবাল বসছে না দেখে মেহরাব বলল, কি হলো ইকবাল, বস, দাঁড়িয়ে আছো কেন? স্যার, আমি এখন আসি, পরে আপনার সাথে যোগাযোগ করব। রাজ মেহরাবকে প্রশ্ন করে, কে স্যার ইকবাল? সে একজন বড় মাপের হ্যাকার। সে আমাদের কেসটাকে এগিয়ে নিতে সাহায্য করবে। রাজ মুচকি হেসে বলে, ও স্যার, সে কি হ্যাকারদের সন্ধান আমাদের দিতে পারবে? দেখা যাক কি হয়। নুসরাত, দেখ দেখ, ক্ষেতটাও আসতেছে। অনির কথায় নুসরাত দেখে রাফি ময়লা একটা হলদে শার্ট, সাদা প্যান্ট পরে মাথা নিচু করে আসছে।
চল আজ আবার খ্যাতটার সঙ্গে মজা করি। নুসরাত বলে, থাক, ওর সাথে মজা করে লাভ নেই। কেন? আরে আর বলিস না, বাবা এই খ্যাতটাকে আমাদের চিলে কোঠার রুমটা থাকতে দিয়েছে। সবাই অবাক হয়। রিয়া বলল, কি কেন? বাবাকে কাল গুন্ডাদের হাত থেকে বাঁচিয়েছে তাই। এখন যদি ওকে জাগ দেই তাহলে আমার বাবার কাছে বিচার দিতে পারে। আরে তুই বসে বসে দেখ শুধু আমরা কি করি। যা, কিন্তু আমার তাতে সমস্যা না হয়। তাহলে তুই এখানে বস, আমরা যাই। চল সবাই। হঠাৎ রাফির সামনে কতগুলো মেয়ে এসে দাঁড়ায়। রাফি দেখে সেই দিনকার কাগজ দেওয়া মেয়েগুলো, তাই সে কিছু না বলে পাশ কাটিয়ে চলে যাবে। এমন সময় রিয়া বলতে থাকে, কি রে, কই যাস? জি আপু, ক্লাসে। মেয়েগুলো হো হো করে হাসতে হাসতে বলতে থাকে, তুই আবার কি ক্লাস করবি? স্যার কি তোকে ক্লাসে ঢুকতে দিবে? রাফি তার মাথাটা নিচু করে নেয়। রিয়া আবার বলে, তোকে আজকে একটা সহজ কাজ দিব, তুই সেটা করে দেখাবি। আপু দুঃখিত, আমি আপনাদের কোনো কাজ করতে পারবো না। আমি কি বললি? তুই পারবি না? দাঁড়া, দেখাচ্ছি তোকে। এই সামিয়া, বেতটা নিয়ে আয় তো। সামিয়া চলে যায় বেত আনতে। বল তুই এখন কাজটা করবি না বেতের বাড়ি খাবি? রাফি মাথা নিচু করেই জবাব দেয়, কি কাজ বলেন আপু? তুই এখন সাদিয়াকে প্রপোজ করবি। কি, এই ছেলেটা আমাকে প্রপোজ করবে? রিয়া, তুই অন্য কাউকে বল প্রপোজ করতে। আরে দেখি কি হয়। বলে সাদিয়াকে চোখ টিপ দেয়। রাফি কি বলবে বুঝতে পারছে না। এখন যদি কেউ এসে রাফিকে বাঁচিয়ে নিত তাহলে ভালো হতো, কিন্তু রাফির ভাগ্যে কেউ সহায় হয়নি। কি রে, প্রপোজ করিস না কেন? তাড়াতাড়ি কর। রাফি সেই জায়গায়ই দাঁড়িয়ে আছে। রিমিরা রাফিকে অনেক কিছু বলছে, কিন্তু রাফি তা শুনতে বা বুঝতে পারছে না। হঠাৎই একটা বাইক এসে থামে রাফিদের সামনে। বাইকের আগন্তুকটাকে দেখে, এই পৃথিবী কখনো খারাপ মানুষের খারাপ কর্মের জন্য ধ্বংস হবে না। যারা খারাপ মানুষের খারাপ কর্ম দেখেও কিছু করে না, তাদের জন্যই পৃথিবী ধ্বংস হবে। আগুনের শিখায় ঝাঁপিয়ে পড়ে মরে পতঙ্গরা, আগুনের পরশমণি ছোঁয়াও তোমার প্রাণে। রাত 11:40। রাহাত আর সালমান ভাই সামনাসামনি বসে আছে। পরিবেশটা থমথমে নীরব। আজ আবারও পূর্ণিমা, চারিদিকে চাঁদের আলো। রাতের আধার দূর হয়েছে চাঁদের কিরণ লেগে। পূর্ণিমার শশী যেন হাসে সারা রাত। হৃদয়ে নাচন তোলে চন্দ্রিমার রাত। বেশ কিছুক্ষণ পরপরই সালমান বলে, শুনলাম সাব্বির আর তোর উপর কেউ আক্রমণ করছে। সাব্বির আর তোর লোকদের নাকি মেরে দিয়েছে, তাহলে তুই বাঁচলি কি করে? রাহাত ওই দিনের ঘটনা বলতে থাকে। শেষের ঘটনায় আগন্তুকের কথা বলতে যেয়ে থেমে যায় রাহাত। কি হলো বল, তারপর কি হয়েছে? আগন্তুকটা আমাকে বলল শত্রুকে বিশ্বাস করা যায়, কিন্তু বেঈমানকে নয়। খেলবো তোদের শহরে আর মারবো তোদেরই স্টাইলে। এক নিঃশ্বাসে বলে রাহাত থামে। চারপাশে হিমের হাওয়া থাকলেও রাহাত ঘেমে একাকার। সালমান বসা থেকে উঠে দাঁড়ায়। সে চিন্তিত হয়ে গেছে। কিছুক্ষণের জন্য তার মাথা কাজ করা বন্ধ হয়ে গেছে। সালমানের লোকেরা বুঝতে পারছে না যে সালমান কেন এরকম করছে। এতক্ষণে রাহাত বুঝে গেছে আগন্তুক যেই হোক না কেন বড় ধরনের মাফিয়া। সালমান একটার পর একটা সিগারেট শেষ করে, তবুও তার চিন্তা দূর হচ্ছে না। সালমান রাহাতকে বলে, রাহাত, ওরা এই শহরে এসে পড়েছে। কে এসেছে ভাই? আপনি বললে লোক দিয়ে তুলে আনবো। সালমান উচ্চস্বরে হাসতে হাসতে জবাব দেয়, কাদের তুলে আনার কথা বলছিস তুই? রাফিন আর রাফসানকে চিনিস তো? তোর সামনে ওই দিন রাফিন এসেছিল, আমি ওদের সঙ্গে কাজ করছি। তোর কথা অনুযায়ী সেটা রাফিন। সেই প্রতিশোধ নিতে তারা এই শহরে এসেছে। রেডি থাকিস, যুদ্ধের সময় হয়ে এসেছে। কথাগুলো বলে সালমান তার লোকদের নিয়ে চলে আসে। রাহাত বুঝে উঠতে পারছে না যে সে কি করবে। তবে সে ভার্সিটির গেট দিয়ে কালো বাইকে করে একটা ছেলে প্রবেশ করে। পরনে তার ব্ল্যাক শার্ট, ব্ল্যাক প্যান্ট, চোখে স্টাইলিশ চশমা। ছেলেটা আর কেউ না, এই ভার্সিটির ভিপি
প্লাস বড় ভাই রাকিব। রাকিব তার বাইকটা থামায় রাফিদের সামনে। রাকিবকে ভার্সিটির সবাই জমের মতো ভয় পায়। অনেকেই এতক্ষণে ক্লাসে চলে গেছে। রাকিব বাইক থেকে নেমে রাফিদের সামনে এসে দাঁড়ায়, কিন্তু রাকিব রাফিকে দেখে কিছু বলতে যাবে, তখনই রাফি চোখ দিয়ে কিছু ইশারা করে মুচকি হাসি দেয়, যেই হাসির মানে রাকিব বুঝে যায়। রাকিব সবাইকে উদ্দেশ্য করে বলে, এখানে কি হচ্ছে? কিচ্ছু না ভাইয়া, আমরা তো আড্ডা দিচ্ছিলাম। চলে যাও। আর এই ছেলে, তুমি চলে যাও। সবাই চলে যেতে থাকে। রাফি পিছন থেকে রাকিবের দিকে তাকিয়ে একটা মুচকি হাসি দেয়। রাকিব ভাবতে থাকে, রাফি এখানে কি করে? স্যার, সাব্বিরদের যেখানে খুন করা হয়েছে সেখান থেকে এটা পাওয়া গেছে। মেহেরাব শহরটা দেখতে যখন ব্যস্ত ছিল, তখনই ইন্সপেক্টর সাইফুর কথাটা বলে। মেহেরাব বাইরের দিকে দৃষ্টি ত্যাগ করে সাইফুরের আনা জিনিসটা দেখতে থাকে। মেহেরাব বলে যে, সাইফুল, এটার মধ্যে 2টা মার্বেল, এগুলো ছাড়া আর কিছু পাওয়া যায়নি। না স্যার, তেমন কিছু পাওয়া যায়নি। সাইফুল, তুমি এবার আসতে পারো। সাইফুর সেখান থেকে চলে যায় আর মেহেরাব ভাবতে থাকে খুনি মার্বেল দিয়ে কি করছে। হঠাৎ মেহেরাব তার ডেস্ক থেকে মাফিয়া কিং আর্টিকেলটা বের করে পড়তে থাকে। কিছু অংশ পড়ে দেখে সেখানে লেখা আছে, রাফিন সব সময় মাইন্ড গেম খেলার সময় 2টা মার্বেল হাতে নিয়ে নাড়ায় আর মাথাটা ঠান্ডা করে। মেহেরাব এবার শিওর হয় যে খুনিটা হচ্ছে রাফিন। রাফিন ছাড়া সাব্বিরের শরীরে হাত দেওয়ার কারোর সাহস নেই। মেহেরাব আরও কিছু ভেবে হাসতে থাকে। রূপ জিনিসটা কার পছন্দ নয়? সবাই রূপবতী তরুণী পছন্দ করে, সবাই চায় সুন্দর হতে। অনেকে আবার রূপ বিক্রি করে খায়। নারী আসলে যা, তার বদলে যখন সে অন্য কিছুর প্রতীক হয়ে দাঁড়ায়, তখন তার আকর্ষণ করার শক্তি 1000 গুণ বেড়ে যায়। নারীদের 3য় নয়ন থাকে। এই নয়নে সে প্রেমে পড়া বিষয়টি চট করে বুঝে ফেলে, পুরুষের খারাপ দৃষ্টিও বুঝে ফেলে। রাত 2টোর পর থেকে নিশিরাতের পরীদের আনাগোনা দেখা যায়, আর ঠিক 3টের পর থেকে ওই নিশিরাতের পরীদের চিৎকার শোনা যায়। রাফি আনাব সাহেবের সাথে আসার আগেই বলে দিয়েছে যে সে রাতের বেলায় হাঁটতে বের হয়, তাই আনাব সাহেব তার দারোয়ানদেরকে বলে দিয়েছে যে রাফি রাতে কোথাও বের হলে গেট খুলে দিতে। রাফি আজ রাতের নিরিবিলি পরিবেশটা উপভোগ করবে, তাই সে বেরিয়ে পড়ে হাঁটার উদ্দেশ্যে আর নারীদের সম্পর্কে ভাবতে থাকে। নারীরা ব্যক্তিগত চাহিদার কাছে কখনো হেরে যায় না। হঠাৎ রাফির সামনে 9 থেকে 10 বছরের একটা ছেলে আসে। ছেলেটার পরনে ছেঁড়া শার্ট, একটা 3/4। মনে হচ্ছে সে অনেকক্ষণ ধরে দৌড়াচ্ছে। রাফিকে দেখে সে থেমে যায় আর জোরে জোরে শ্বাস নিতে থাকে। রাফি কেবল ছেলেটাকে দেখেই যাচ্ছে, কিছু বলছে না। এবার ছেলেটা বলে উঠল, ভাই, আমাকে একটু সাহায্য করেন। ওরা আমার মাকে নিয়ে গেছে। রাফি ভাবছে এত রাতে কে তার মাকে নিয়ে চলে গেছে, তাই রাফি জিজ্ঞেস করলো, কে তোমার মাকে নিয়ে গেছে? আর তোমার নাম কি? ভাই, আমার নাম মুন্না, দয়া করে আমার সাথে আসেন। রাফিরও মায়া লাগলো, তাই মুন্নার সাথে যেতে থাকে। কিছু দূরে যাওয়ার পর মুন্না থামে, হাত দিয়ে ইশারা করে বলে, এটা আমার বাড়ি। এবার রাফি মুন্নাকে জিজ্ঞেস করে, আচ্ছা, আমাকে ঘটনাটা খুলে বলো। আমার বাবা চোখে দেখে না, হেললে গিয়া মা টাকা রোজগার করে আমাদের খাওয়ায়। জানি না মা কি কাজ করে, তবে প্রতিদিন রাতে বাসা থেকে বের হয়ে যায় আর সকালে চলে আসি। আজ মায়ের শরীর ভালো আসছিল না, তাই ঘরে শুয়ে আসছিল, কিন্তু 3টা পোলা আয়সা আমারে জোর করে লইয়া গেছে। রাফি বুঝতে পারে মুন্নার মা হচ্ছে নিশিরাতের পরী। মুন্না আবার বলতে থাকে, ভাই, সবাই আমারে বলে আমার মা নাকি বেশ্যা, স্কুলের কেউ আমার লগে মেশে না। রাফির চোখ লাল হয়ে আসছে, মনে হচ্ছে এই শহরটা বড়ই নিষ্ঠুর। রাফি বলে, কাল সকালে তোর মা চলে আসবে আর তোর মাকে নিয়ে থানায় কেস করে আসবি। আর তুই কি করিস? ভাই, আমি তো হারা দিন ফুল বেশি, আপনারে তো আমি সেদিন কলেজে দেখছি।
রাফি মুন্নার মাথায় হাত বুলিয়ে চলে আসে বাসার উদ্দেশ্যে। এই শহরটা আসলেই নিষ্ঠুর, কেউ কারোর প্রতি দয়া মায়া নেই, যে যাকে পারছে অত্যাচার করছে, কোনো বিচার নেই। একসময় রাফি অন্ধকারে মিলিয়ে যায়। ভার্সিটির ক্যাম্পাসে বসে সজীব, সোহাগ, আয়ান, শ্রাবণ, হৃদয় মিলে আড্ডা দিচ্ছিল। তখনই সামনে দিয়ে নুসরাত, রিয়া, স্নেহা, রিমা যাচ্ছিল, তাই সজীব তাদের ডাক দিয়ে থামায়। সজীব নুসরাতকে ভালোবাসে, তাই সবসময় তার সাথে রাখতে চায়। নুসরাত সজীবকে একটুও দেখতে পারে না, সজীবকে তার সহ্যই হয় না, শুধু শুধু বিরক্ত করবে, তাই সে সজীবকে অ্যাকসেপ্ট করেছে। কিন্তু এখন সে তার পিছু ছাড়ছে না। ইদানিং সজীব নুসরাতকে খারাপ খারাপ ইঙ্গিত করছে, যেমন তার বন্ধুরা সবাই তাদের গার্লফ্রেন্ডকে নিয়ে রুম ডেট করে, তাই সে নুসরাতের সাথে রুম ডেট নিয়ে জোরাজোরি করছে। নুসরাত সজীবকে না করে দিয়েছে, সে বলেছে যে যা হবে সব বিয়ের পর হবে, কিন্তু সজীব এটা মানতে রাজি না। সবাই নিজেদের গার্লফ্রেন্ডকে নিয়ে রুম ডেট করবে, এটাই স্বাভাবিক। সজীবের এমন মন্তব্যে নুসরাত এখন সজীবকে এড়িয়ে চলছে। নুসরাত ও তার বান্ধবীরা সবাই বিরক্ত বোধ করে যে সজীবদের পাশে বসে। তারা সবাই নিজেদের মধ্যে আড্ডা দিচ্ছিল। তখনই ক্যাম্পাসের গেট দিয়ে R15 নিয়ে একটা ছেলে প্রবেশ করে। তাকে দেখে বোঝা যাচ্ছে যে সে বড়লোক বাবার বড়লোক সন্তান। পরনে তার গোলাপি কালারের শার্ট, স্টাইলিশ ছেঁড়া প্যান্ট, চোখে স্টাইলিশ চশমা, হাতে দামি ঘড়ি, স্ট্রেট চুল, মুখের চাপ দাড়ি, সাথে লেগে আছে মুচকি হাসি। সবাই বলাবলি করছে, দেখেছিস ছেলেটা কত কিউট, হ্যান্ডসাম। ছেলেটা বাইকটা পার্ক করে ক্লাসরুমের দিকে চলে যাচ্ছিল। তখনই সজীব ডাক দেয় ছেলেটাকে। হ্যাঁ ম্যান, কি নাম তোমার? ইয়া ব্রো, আমার নাম রিয়াজ। ও সুন্দর নাম, চলো সবার সাথে পরিচয় করিয়ে দেই। এই হলো আয়ান, সোহাগ। এমনভাবে সবার সাথে পরিচয় করিয়ে দেয়। রিয়াজ ছেলেটা অন্য শহর থেকে এসেছে, এখানে চাচার বাসায় থেকে পড়াশুনো করবে। সে এবার 3য় বর্ষে পড়ছে, বড়লোক বাবার একমাত্র ছেলে। রিয়াজকে সবারই ভালো লেগে গেছে, অল্প সময়ে মোটামুটি সবার সাথে মিলে গেছে। রাফিকে আনাফ সাহেবের বাড়ির দারোয়ান মফিজ মিয়া ঢুকতে দেয় না, কেমন যেন দৃষ্টিতে তাকিয়ে আছে রাফির দিকে, মনে হচ্ছে কত বছরের চেনা শত্রু। রক্তিম চোখে তাকিয়ে আছে মফিজ মিয়া। হুটহাট রাতের বেলায় দারোয়ানদের ঘুম ভাঙিয়ে রাফি চলে যায় রাতের পরিবেশ উপভোগ করতে। মফিজ মিয়ারও কিছু করার নেই, কারণ বাড়ির মালিকের নির্দেশ রাফির সাথে যেন কোনো ঝামেলা না করে। বাধ্য হয়ে মফিজ মিয়া রাফিকে বাড়িতে ঢুকতে দিয়েছে, কেবল সন্ত্রাসীদের হাত থেকে বাঁচানোর জন্য। রাফিকে এখানে থাকতে দেওয়া হয়েছে, তাই কেউ এটা মানতে পারছে না। তবু কেউরই কিছু করার নেই, কেউ কিছু বলতে পারবে না, কারণ আনাফ সাহেবের নির্দেশ কেউ অমান্য করলে তার কঠিন শাস্তির ব্যবস্থা রয়েছে। রাফিকে বাড়ি থেকে চলে যাওয়ার জন্য নুসরাত রাফিকে অনেক কথা শোনায়, কিন্তু রাফির একটা কথা, আনাফ সাহেব বললে সে বাড়ি থেকে চলে যাবে। পরের দিন দেখ সবাই দেখ কেমন করে আজকে ও ভার্সিটিতে আসছে খ্যাতটা। আমি আর খ্যাতটাকে সহ্য করতে পারছি না। রিয়ার কথা শুনে সবাই গেটের দিকে তাকিয়ে দেখে রাফি একটা ঢিলে ঢালা চকলেট কালারের শার্ট পরে ক্যাম্পাসে ঢুকতেছে। 2 দিন ধরে রাফি ভার্সিটিতে আসছে না, আজ হঠাৎ আসলো। রাফি গেট দিয়ে ঢোকার সময় কারোর সাথে ধাক্কা লেগে পড়ে যায়। রাফি তাড়াতাড়ি উঠে দাঁড়ায় আর অবাক চোখে লোকটার দিকে তাকায়। মুখে সিগারেটের অর্ধেক অংশ পুড়ে গেছে, গলায় লম্বা চেন, দামি পোশাক, চোখে স্টাইলিশ চশমা। ছেলেটা হচ্ছে রিয়াজ। রাফি সরি বলে আগাতে যাবে, তখনই রিয়াজ রাফির দিকে হাঁ করে তাকিয়ে বলে, রিয়াজ আর কিছু বলতে পারল না। হয়তো রাফি চোখ দিয়ে কিছু মনে করিয়ে দেওয়ার চেষ্টা করেছে। রিয়াজ তা বুঝতে পেরে আর কিছু না বলে চলে আসে। অনেকেই এই দৃশ্য দেখে কথোপকথন শুরু করেছে, কেন রিয়াজ রাফি ক্ষেতটাকে কিছু বলল না। রাফি ক্লাসে যাবে, এমন সময় সজীব ল্যাং মেরে রাফিকে ফেলে দেয়। সবাই উচ্চস্বরে হাসতে থাকে, কিন্তু রিয়াজ হাসছে না। দেখে আয়ান বলে,
কি হলো, তুমি হাসছো কেন? রিয়াজ প্রতি উত্তরে কিছু বলে না। হয়তো রিয়াজ বুঝতে পারছে এখানে হাসলে বড় ধরনের সমস্যা হবে, যার পরিণাম খুব খারাপ এবং ভয়ঙ্কর হবে, তাই সে চুপ। রাফি নিচ থেকে উঠে দাঁড়ায় আর নিজের চশমাটা ঠিক করে, শরীর থেকে ময়লাগুলো ভালো করে পরিষ্কার করে একবার সজীবদের দেখে মুচকি হেসে ক্লাসের দিকে রওনা দেয়। কিন্তু সবার চোখ ধরা না পড়লেও রিয়াজের চোখে মুচকি হাসি দেওয়াটা ধরা পড়ে। রিয়াজ আর কিছু ভাবতে পারল না। এই ছেলে, ক্লাসে এসে ক্লাসে মনোযোগ না দিয়ে বাহিরের দিকে কি দেখো? রাফি ক্লাসে বসে ক্লাসে মনোযোগ না দিয়ে বাইরের দিকে তাকিয়ে দেখতে থাকে। ব্যস্ত এই ঢাকা শহর। রাফিদের ক্লাসটা রাস্তার পাশে থাকায় সেখান থেকে ভালোভাবে রাস্তার সব কিছু দেখা যায়। ভিক্ষুকরা টাকার জন্য বিভিন্ন গাড়িতে ধাক্কা দিচ্ছে, কেউ খুলছে, কেউ আবার খুলে একটু কথা বলছে। কিছু ছেলে মেয়ে ফুল বিক্রি করার জন্য এক গাড়ি থেকে অন্য গাড়িতে ধাক্কা দিচ্ছে, কেউ নিচ্ছে আবার কেউ নিচ্ছে না। রাফি ভালো করে দেখল একজন পা ভাঙা ভিক্ষুক লাঠিতে ভর দিয়ে একটা দামি গাড়িতে ধাক্কা দিচ্ছে, কিন্তু কিছুক্ষণ পর গাড়ির কাঁচটা নামিয়ে একটা লোক ভিক্ষুকটাকে ধাক্কা মেরে ফেলে দেয়, কিন্তু কেউ ভিক্ষুকটাকে তুলতে সাহায্য করছে না। রাফির চোখ লাল হয়ে আসছে, মনে হচ্ছে এই শহরটাকে ধ্বংস করে দিতে, যেখানে থাকবে না ধনীদের অত্যাচার, সবাই মিলে মিশে থাকবে। এই সব কিছু ভাবছিল রাফি। হঠাৎই ম্যাডামের কথায় শুনে তার হুঁশ আসে। সে দেখে ক্লাসের সবাই সেটা দেখে ক্লাসের সবাই হাসতে থাকে। রাফি মাথাটা নিচু করে নেয়। ম্যাডাম সবাইকে থামিয়ে দিয়ে বলতে থাকে, এই ছেলে, তোমার নাম কি? ম্যাম, রাফি হাসান। নামটা তো সুন্দর, কিন্তু নামের সাথে চেহারা পোশাকের তো কোনো মিলই দেখতে পাচ্ছি না। তোমার ক্লাসমেটদের দেখেছো কত পরিপাটি হয়ে আসছে, কিন্তু তোমার কাপড় কাচো না কেন? এত অপরিষ্কার থাকো কিভাবে? ম্যাডামের কথাগুলো রাফির মনের ভিতরে তীরের মতো বিঁধছে। ম্যাডামের কথার প্রতি উত্তরে রাফি মুচকি হেসে জবাব দেয়, ম্যাম, এখানে শিক্ষা অর্জনের জন্য এসেছি। যদি ভালো পোশাক পরে স্টাইল করে আসি তাহলে নিজেকে নিজের কাছে বড় মনে হবে, আর যার যেমন সামর্থ্য আছে সে তেমন করেই পোশাক পরে আসবে। আমার ওদের মতন সামর্থ্য নেই, তাই ভালো পোশাক পরতে পারি না। ম্যাম, আল্লাহ সবাইকে একই রকম করে সৃষ্টি করেনি, একজনকে কালো আরেকজনকে সাদা। এটা তো আমার আর কিছুই করার নেই। ম্যাম, আমার কথায় কষ্ট পেলে মাফ করবেন প্লিজ। ম্যাম রাফিকে আর কিছু না বলে ক্লাস করাতে থাকে। রাফি ক্লাস শেষে চলে আসে ক্যাম্পাসের পুকুরের দিকে। কিছুক্ষণ পর ফুলের ঝুড়ি নিয়ে আসে মুন্না। রাফিকে দেখে বলতে থাকে, কেমন আছেন ভাই? ভালো, তুই কেমন আছিস? আর তোর মা কি পরের দিন সকালে চলে আসছিল? আইছিল, তয় মায়ার অবস্থা ভালো আসছিল না, জামা কাপড় ছেঁড়া আসছিল। আমি জিগাইছিলাম কি হয়েছে, কিন্তু আমার কিছুই কয় নাই। মায়ের নিয়ে থানাতেও গেছিলাম। মুন্না এটা বলে মুখটা কালো করে ফেলল। রাফি তাড়াতাড়ি প্রশ্ন করে, পরে কি হয়েছে? আপনার আর হুনুন লাগবো না, একটা দিব, আমাকে বল। মায়ের লইয়া থানাতে গেছি মতো মায়ের একটা পুলিশ খারাপ খারাপ কথা বলে, আর আমারে 2টা থাপ্পড় মারে। আমারে কয় আমার মা নাকি বেশ্যা, তাই আমাকেও কোনো বিচার শুনবো না। রাফির চোখ দুটো লাল হয়ে আসছে, মনে হচ্ছে সে পৃথিবীর সবচেয়ে হিংস্র। রাফির চোখ লাল দেখে মুন্না বলে, ভাই, আপনার চোখ এমন লাল হইয়া রয়েছে কেন? শোন, পুলিশ কোনো বিচার করবে না। তুই কি ওই দিনের লোকগুলোকে চিনতে পারবি? হ্যাঁ, পারম না কেন, এখনো তো দেখে আইছি, দোকান পারে বসে আসিল। মুন্নার কথাটা শুনে রাফি উঠে দাঁড়ায় আর বলতে থাকে, আমাকে নিয়ে চল দোকান পারে। মুন্না রাফিকে দোকান পারে নিয়ে লোকগুলোকে দেখায়। রাফি লোকগুলোকে মাথায় সেট করে নেয়। মুন্না বলে, ভাই, আপনি হ্যাগোদে কি করবেন? যদি ওদের মেরে ফেলি। মুন্না জোরে জোরে হাসতে হাসতে বলতে থাকে, আপনার যেই না শরীর, এরা একটা মারলে আপনারে আর পাওয়া যাইব না।
আর হ্যাকডায় সব সময় গুলি থাকে আমি দেখছি। রাফি আর কিছু না বলে সে তার গন্তব্যের দিকে অগ্রসর হয়। রাজ, আমি চিন্তা করছি, তুমি রাফসান ও রাফিনের কেসটা দেখো, আর ফরহাদ স্যারকে বলে সিবিএল অফিসার রিফাতকে নিয়ে হ্যাকার টিমটা ধরাতে বলবো। রাজ ও মেহরাব দুজনে সামনাসামনি বসে আছে। হঠাৎই মেহরাব এ কথাটা বলে ওঠে। রাজ প্রতি উত্তরে বলে, জি স্যার, আমি ওদের দুজনের একটা আর্টিকেলই পড়ছি, ওদের মাস্টার মাইন্ড দিয়ে ওদের ধরবো। মেহরাব রাজের একটা জিনিস লক্ষ্য করছে যে রাজ সবসময় তার হাতের মধ্যে 2টা মার্বেল নিয়ে ঘোরাঘুরি করে, কিন্তু এমন তো করে রাফিন। তবে না, রাজ হতে যাবে কেন? মেহরাবের মাথায় বুদ্ধি আসে যে ওই 2টা মার্বেলের ফিঙ্গারপ্রিন্ট আর রাজের ফিঙ্গারপ্রিন্ট ম্যাচ করে দেখবে মিলছে কিনা। ওকে স্যার, তাহলে আমি এখন আসি। মেহরাব সেখানে বসে বসে ভাবতেছে সে কি এই রহস্যের উন্মোচন করতে পারবে। রাত 1:50। সানি, আশিক, জিশান মদের আড্ডা থেকে আসছিল। হঠাৎ সামনে দেখতে পায় কে যেন রাস্তার মাঝে বাইক নিয়ে বসে আছে। পরনে তার কালো পোশাক। বাইকের উপর আরাম করে বসে বসে সিগারেট টানতেছে। জিশান যে আগন্তুকের বাইকের সামনে যে হর্ন বাজায়, কিন্তু আগন্তুক বাইক থেকে নামে না দেখে সানি নেমে আগন্তুকের থেকে সিগারেটটা নিয়ে টানতে থাকে আর বলতে থাকে, কি সমস্যা তোর? রাস্তার মাঝে বাইক নিয়ে বসে আছিস? সামনে দিকে সর, এখন কোনো ঝামেলা করবো না। কথাটা বলে সানি বাইকে যেয়ে বসবে, এমন সময় আগন্তুকটা হাসতে হাসতে বলতে থাকে। আগন্তুকটি জ্বলন্ত সিগারেটটা ফেলে দিয়ে জোরে জোরে হাসতে থাকে আর বলে, কিরে চলে যাস কেন? আসছিলাম তো তোদের সাথে একটু খোশ গল্প করতে। এই মাঝরাতে তোর সাথে বসে বসে গল্প করবো আমরা? সর সামনে থেকে, এত রাতে এখানে ঝামেলা করতে চাই না। এ কথা শুনে আগন্তুকটা হো হো করে হেসে বলে, রাতে অন্তত তোর শুধু রাতেই গল্প করার জন্য আসে। দিনের বেলা তাদের অস্তিত্ব থাকলেও মানুষ ভিড়ে চিনে যায় না, তাই চাচ্ছিলাম আর কি তোদের সাথে একটু গল্প করতাম। বলে আবার হাসতে থাকে। দেখ ভাই, তুই রাস্তা থেকে বাইকটা সরা, তুই কালকে সকালে এসে আমাদের সাথে গল্প করিস। আগন্তুক এবার বেশ গম্ভীর গলায় বলতে থাকে, মন্নার মায়ের গায়ে প্রথমে কে হাত দিয়েছে? এ কথা শুনে একজন আরেকজনের দিকে চাওয়াচাই করছে। সবাই বাইক থেকে নামে। জিসান বলে, কেন, কি হয়েছে? হাত দিয়েছি বলে ওই শালী বেশ্যার জন্য তুই এখন আমাদের জিজ্ঞাসাবাদ করবি? আগন্তুকের যেন কথাটা সহ্য হয় না, তাই সে আবার বলে, তোদের মধ্যে থেকে কে প্রথমে হাত দিয়েছিল সেটা বল। সানি বলে, আমি দিয়েছি হাত প্রথমে। কথাটা বলতে দেরি, কিন্তু আগন্তুকটা তার পিছন থেকে .38 রিভলভারটা বের করে সানির পায়ে গুলি করে। পরিবেশটা এখন বেশ থমথমে। চারপাশে পিনপিন নীরবতা। দূরে দূরে কুকুরের গেউ গেউ শব্দ করছে। ল্যাম্পপোস্টের ঘোলাটে আলোয় চারিপাশটা ভরে গেছে। কারোর মুখে কোনো কথা নেই। আগন্তুকটা এবার বেশ জোরেই বলে, কেন তোরা মন্নার মায়ের সাথে এমন কেন করেছিলি? জিসান ভয়ে ভয়ে বলতে থাকে, খুব বড় একটা পার্টি ছিল, ওকে নিয়ে গেলে আমাদের অনেক লাভ হতো, কিন্তু শালে আসছিল না, তাই জোর করে তুলে আনছি। আর তোর ওই বেশ্যা মাগির জন্য এত দরদ কেন? নাকি তুই সেদিন তার কাস্টমার ছিলি? কথাটা জিসান বলা মাত্রই একটা গুলির শব্দ হয়। এবার আর কারোর পায়ে গুলিটা লাগেনি, সোজা জিসানের কপালে লাগে। জিসানের দেহটা নিস্তেজ হয়ে গেছে। এটা দেখে আশিক চিৎকার দিয়ে পিছন থেকে গানটা বের করে আগন্তুককে গুলি করতে যাবে, এর আগেই পরপর 2টো গুলি করার শব্দ হয়। 100 ডিগ্রি তাপমাত্রার 2টো বুলেট যে আশিকের বুকের ডান পাশে লাগে। আশিকের দেহটা মাটিতে লুটিয়ে পড়ে। সে শেষে একটা কথা বলে, সানি তুই পালিয়ে যা, এ তোকে মেরে দিবে, চলে যা। সানি এবার খোঁড়াতে খোঁড়াতে আগন্তুকের পায়ে পড়ে যায় আর বলতে থাকে, ভাই কে আপনি? আমাদের সাথে এমন করছেন কেন? ওদের মেরে দিচ্ছেন কেন? আমাদের ছেড়ে দিন ভাই।
বলে জোরে জোরে কান্না করতে থাকে। এ কথা শুনে আগন্তুকটা উচ্চ স্বরে হাসতে হাসতে বলে, আমি কোনো এরকম অশান্ত শহরের শান্ত মাইন্ড গেমার। তাদের কিভাবে ছেড়ে দেই বল? কাজ সেটা ছোট হোক কিংবা বড় হোক, তার সম্মান করতে হবে। ছোট কাজ থাকলেই মানুষের জীবনযাত্রা শুরু হয়। কিন্তু তোরা কি করলি? থাক, তার নাই বলে, কিন্তু দুঃখের কথা হলো তোদেরকে এখন মরতে হবে।